প্রিয় দর্শক, ইন্টারন্যাশনাল বিজনেস টক শো মানি টকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে আমার আজকের অতিথি বাংলাদেশের সবচেয়ে বড় মোবাইল টেলিফোন কোম্পানি গ্রামীণ ফোনের মোস্ট গ্ল্যামারাস অ্যান্ড মোস্ট টকড অ্যাবাউট উইমেন প্রফেশনাল ইন বাংলাদেশ। রুবাবা শুধু সৌন্দর্যে নয়, তার একনিষ্ঠ এবং প্রচণ্ড পরিশ্রমী ক্যারিয়ারে ইতোমধ্যেই দেশের সবচেয়ে আলোচিত ও আলোকিত একজন শীর্ষ নির্বাহী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। তিনি ইতোমধ্যেই এই কোম্পানিটিকেও নিয়ে এসেছেন লাইমলাইটে। চলুন আমরা কথা বলি। রুবাবা, মানি টকে আপনাকে স্বাগত জানাই। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। আপনার টেলকোতে কাজ করতে কেমন লাগে আমাদেরকে এটা বলার মাধ্যমে শুরু করুন। আমি তো টেলিকম সেক্টরে থেকে আমার ক্যারিয়ার স্টার্ট করেছি। আমি গ্রামীণ ফোনে জয়েন করি 1998-এ। পার্সোনালি আমি খুবই এনজয় করেছি, স্পেশালি গ্রামীণ ফোনে কাজ করে। গ্রামীণ ফোনের যে গ্রোথটা হয়েছে সেটা ছিল এক্সপোনেনশিয়াল। অনেক লার্নিং ছিল, অনেক এক্সপিরিয়েন্স আমি গ্যাদার করতে পেরেছি এবং মার্কেটটা এখন এত চ্যালেঞ্জিং হয়েছে, প্রতিনিয়ত আপনার মার্কেট পালসটা মনিটর করতে হচ্ছে এবং আরও অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়েছে, কম্পিটিশন বেড়েছে। তাতে আমাদের কিন্তু আরও অপরচুনিটিও হয়েছে যাতে আমরা আরও ফিউচারে কীভাবে ডিফারেন্ট স্ট্র্যাটেজির মাধ্যমে এই মার্কেটটাকে গ্রো করতে পারি। গ্রামীণ ফোনকে যে মার্কেট লিডারশিপ পজিশনটা আমরা মেনটেন করেছি সেটা মেনটেন করতে পারি, সেই ধরনের আমাদের অপরচুনিটি এখনও আছে। সো আমি এভরি সেকেন্ড আইভ এনজয়েড ওয়ার্কিং ইন গ্রামীণ ফোন। গ্রামীণ ফোন বাংলাদেশের সবচেয়ে বড় টেলকো হওয়ার কারণে এর সাবস্ক্রাইবারদের প্রতি এর দায়িত্বও বেশি এবং এটা খুব একটা ডেলিকেট thing to manage this mammoth size of subscribers base. আপনারা আপনাদের বর্তমানে কি করছেন এবং ভবিষ্যৎ গোলগুলো সম্পর্কে যদি আমাদের বলেন। ওভার দ্য ইয়ার্স আমরা কিন্তু সবসময় ফোকাস করেছি আমাদের কোয়ালিটি কাভারেজ, কোয়ালিটি ক্যাপাসিটি যাতে দিতে পারি, যাতে কাস্টমাররা খুব ভালো মতো কমিউনিকেট করতে পারে। তাছাড়া আমাদের ফোকাস হ্যাজ অলওয়েজ বিন টু প্রোভাইড গুড কোয়ালিটি কাস্টমার সার্ভিস। আমাদের যত ধরনের ইনিশিয়েটিভ আমরা মার্কেটে নিচ্ছি সেগুলো যাতে খুব কাস্টমার সেন্ট্রিক হয়, আমাদের গ্রাহকরা কি চায় সেই নিডটাকে আমরা কিন্তু খুব ভালোভাবে মনিটর করছি এবং সেটাকেই মাথায় রেখে আমরা সব ধরনের ইনিশিয়েটিভ এবং অফারিংগুলো দিচ্ছি মার্কেটে। এবং আমাদের ফিউচারেও আপনি জানেন যে অনেক প্ল্যান আছে ওভারঅল কাভারেজটাকে আরও এক্সপ্যান্ড করা, স্পেশালি হাইওয়ে কাভারেজগুলো দেয়া, ইনডোরে যে কোয়ালিটি আছে সেটাকে আরও এনহ্যান্স করা। জি। তাছাড়াও যে বললাম কাস্টমার সার্ভিস সেন্টার্স, আপনি দেখেছেন আমাদের গ্রামীণ ফোন সেন্টার্স আছে, ফ্ল্যাগশিপ স্টোরস অল অ্যাক্রস দ্য কান্ট্রি, যেখানে কাস্টমাররা ওয়ান স্টপ সলিউশন পাবে। এছাড়া আমাদের যে সাবস্ক্রাইবার বেস আছে এবং ফিউচারে এটা আরও অনেক বেশি হবে। আপনি জানেন প্রতি বছর আমরা প্রায় ডাবল গ্রোথে আছি। অ্যাপ্রক্সিমেটলি 144% গ্রোথ ছিল লাস্ট ইয়ার। এই বছরেও 3 ডিজিট গ্রোথ হবে বলে আশা করছি। তো তার মাধ্যমে আমরা কাস্টমারদের ডেফিনেটলি আমাদের সাথে লয়াল থাকার জন্য আমরা থ্যাংক ইউ প্রোগ্রামের চালু করেছি, আপনি জানেন, যার মাধ্যমে আমরা বোনাস দিচ্ছি, ডিসকাউন্টস দিচ্ছি আমাদের পোস্টপেড সাবস্ক্রাইবারদের। সো ফিউচারেও ইচ্ছা আছে আমাদের কাস্টমারদের যাতে আমরা আরও অনেক বেশি কোয়ালিটি সার্ভিস দিতে পারি। কারণ আমরা যেভাবে পজিশন করতে চাচ্ছি গ্রামীণ ফোন, সেটা হলো অ্যাক্রস অল টাচ পয়েন্টস আমাদের যত ধরনের ইনিশিয়েটিভ আছে আমরা যাতে কোয়ালিটি সার্ভিস প্রোভাইডার হতে পারি, যাতে করে কাস্টমাররা যেই টাকাটা আমাদের উপর ইনভেস্ট করছে তার মাধ্যমে একটা ভ্যালু পায়, যাতে ভ্যালু ফর মানি যে পারসেপশনটা সেটা যাতে আমরা ক্রিয়েট করতে পারি। আপনার একটা বিষয় আমাদের কাছে অনেকে জিজ্ঞাসা করেন যে আপনারা যে আপনাদের ম্যাসিভ ক্যাম্পেইনে বলেন 10 মিলিয়ন, 9.5 মিলিয়ন, কেউ বলে 6 মিলিয়ন, 60 লাখ বা 50 লাখ, আসলে অ্যাক্টিভ কানেকশনসের সংখ্যা কি? জি, এটা একটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আমাদের টেলিকম মার্কেটে অনেকভাবেই কিন্তু কাস্টমার বেজের যে এস্টিমেশনটা সেটা বলা হয়। গ্রামীণ ফোন শুরু থেকেই যে কাস্টমার বেসটা অ্যানাউন্স করে আসছে সেটা হলো বেসড অন অ্যাক্টিভ সাবস্ক্রাইবার বেস, অর্থাৎ যারা আমাদের মোবাইল ফোন এখন অ্যাক্টিভলি ইউজ করছে তার উপর বেস করে কিন্তু আমরা
এই 10 মিলিয়ন বা 9 মিলিয়ন এই সাবস্ক্রাইবার বেসটা বলে থাকি। এবং আমরা সবসময় এভরিডে মনিটর করছি যে আমরা কত ডিস্ট্রিবিউট করছি টু আর ডিস্ট্রিবিউটার্স, তার থেকে আমাদের কাস্টমারের কাছে কত যাচ্ছে এবং কাস্টমাররা অ্যাকচুয়ালি ইউজ করছে কত। সো আমরা যদি আজকে বলি আমরা 9.5 মিলিয়ন সাবস্ক্রাইবার বেস, সেটা হলো আমাদের অ্যাক্টিভ সাবস্ক্রাইবার বেস যারা আমাদের সার্ভিসটা ইউজ করছে। হাইকোর্ট ওদের সম্প্রতি একটা ভার্ডিক্ট দিয়েছে যে সিম কার্ডের উপরে আর কোনো কর থাকবে না, ট্যাক্স থাকবে না। আপনারা এটাকে কিভাবে দেখছেন? All operators are actually subsidizing the SIM card connection fee. Right. So তাতে যেটা হচ্ছে আমরা আরো অনেক বেশি কস্ট ইনকার করছি এবং কাস্টমারদের জন্য এটা অ্যাফোর্ডেবল করার জন্য সাবসিডাইজ রেটে সিম কার্ডগুলো দিচ্ছি মার্কেটে। কিন্তু এটা যদি উঠিয়ে ফেলা হয় তাহলে ডেফিনেটলি আমরা যে অ্যামাউন্টটা এখন সাবসিডাইজ করছি সেই অ্যামাউন্টটা কিন্তু হিউজ কোয়ান্টিটি, সেটা আমরা কিন্তু আরও রিইনভেস্ট করতে পারি কাস্টমারদের আরও বেটার সার্ভিস দেওয়ার জন্য, আরও বেটার টেকনোলজি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি এবং কাস্টমারকে কোয়ালিটি সার্ভিস দিতে পারি। সো এটা ডেফিনেটলি একটা পজিটিভ ইম্প্যাক্ট দিবে আরও গ্রোথের জন্য। এবং আমি যেটা অ্যাবসলিউটলি ট্যাক্সেশন ডিউটিজ এগুলো যত কমানো যাবে, ইভেন ইম্পোর্ট ডিউটিজ যেগুলো আমরা পে করছি আমাদের ইকুইপমেন্টের জন্য, আমাদের সুইচেস, ডিফারেন্ট ইনস্ট্রুমেন্টস যেগুলো ইউজ করা হয় আমাদের এক্সপ্যানশনের জন্য, সেগুলোতে যখন রিডাকশন আসবে তখন কিন্তু আমরা দেখতে পারবো আরও বেশি গ্রোথ। কারণ আমাদের এখন মার্কেট অপরচুনিটি ইমেন্স। আমরা যেটা আরও বেশি অ্যাফোর্ডেবল করতে পারি তাহলে যে বটম অফ দ্য পিরামিডের যে পপুলেশনটা আছে তাদেরকেও আমরা কিন্তু অ্যাফোর্ডেবল মূল্যে আমাদের সার্ভিসটা দিতে পারি এবং তার ধরুন টোটাল যে কমিউনিকেশন নেটওয়ার্কটা সেটা সেট আপ করতে পারি। মোস্ট পপুলার ইস্যু অ্যামং দ্য সাবস্ক্রাইবার্স ইজ কল চার্জ। আপনারা কমাচ্ছেন, জি, এটা আরও কমানোর দাবি আছে মানুষের, আপনি কিভাবে এটাকে অ্যাড্রেস করেন? একটা কাস্টমারের কিন্তু অনেকগুলো সেক্টর আছে বা এরিয়াজ আছে যেখানে তার স্পেন্ড করা হয় এবং আপনি যদি দেখেন আমাদের ইনফ্লেশন, আমাদের অন্যান্য যে কমোডিটিস তার প্রাইসেস কিন্তু কমেনি, সব কিছু কিন্তু বেড়েছে, কিন্তু এখনো ডিমান্ড আছে যাতে আমাদের কমিউনিকেশনের কালচার যাতে কমে যায়। সো এইটা কিন্তু ঠিক ব্যালেন্সিং ফ্যাক্টর হলো না। কিন্তু ভারতের কথা তুলনা করে সব সময় ভারতের সাথে অনেক সময় এটার কম্প্যারিজন করা হয়, কিন্তু সেখানেও কিন্তু আপনার বুঝতে হবে যে ভারতে যখন একটা কাস্টমার 300 রুপিজের একটা স্ক্র্যাচ কার্ড রিলোড করে 50% ইজ টেকেন অফ as access fee, as fixed fee এগুলা। এবং ওই 40 পয়সা যেটা একটা খুব হাইপ তুলেছিল মার্কেটে, সেটাও কিন্তু ছিল একটা মার্কেটিং গেমিং। একটা পার্টিকুলার লোকালিটিতে আপনি 40 পয়সায় কথা বলতে পারতেন। সো এগুলা অফকোর্স আমাদের আরও বেশি অ্যাওয়্যার হতে হবে অ্যাকচুয়াল প্রমোশনগুলো কী হচ্ছে অন্যান্য দেশে, কারণ এখন আমাদের কেবল টিভি থ্রুতে অনেক মানুষ অ্যাওয়্যার হচ্ছে, দ্যাটস ভেরি গুড। এটা আমাদেরও অনেক বেশি কম্পিটিটিভ করে তুলছে, এটা খুব ভালো। কিন্তু আসলে কিন্তু আপনি যদি কম্পেয়ার করেন অ্যাকচুয়াল যে একটা কাস্টমারকে যে অ্যামাউন্টটা পে করতে হয় টু বি কানেক্টেড টু আর নেটওয়ার্ক কম্পেয়ার টু ইন্ডিয়া, সেটা কিন্তু আরও অনেক কম। এবং ইন্ডিয়াতে কিন্তু যদি অন্যান্য রেগুলেশন দেখেন, ট্যাক্সেশন দেখেন, সেগুলো অনেকখানি এক্সাম্পশন দেওয়া হয়েছে টেলিকম অপারেটরদের গ্রোথের জন্য। আপনারা দি ওয়ে ইউ ওয়ান্ট দি রেগুলেশন এন্ড ট্যাক্সেশন যদি আপনাদের এই রেজিমটা আপনাদের ডিজায়ার অনুযায়ী হয়, কোথায় যেতে পারবেন আপনারা কল চার্জ নিয়ে? কত নিচে যেতে পারবেন? এটা এখন এভাবে ঠিক বলা সম্ভব না, কিন্তু আমি ডেফিনেটলি আপনাকে বলতে পারবো যে এখন যে লেভেল আছে সেটা অলরেডি অনেক লো লেভেলে আছে। আমাদের যে ধরেন পার মিনিট কস্ট সেটা যে রেঞ্জে আছে আমরা প্রায় ওই রেঞ্জে কিন্তু অপারেট করছি। এবং এই কোয়ালিটি অফ সার্ভিস তো আমাদের দিতে হবে। আমরা কল রেট কমাতে পারি, কিন্তু তারপরে যে আর্নিংটা হবে তার উপর বেস করে তো আমাদের আবার ইনভেস্ট করতে হবে। সো আমরা চাই যে কোয়ালিটি সার্ভিস দিব আমরা কাস্টমার বেসদের, এবং যদি এসব ট্যাক্সেশন এবং ডিউটিস কমানো হয় তাহলে ডেফিনেটলি আমরা আরও লোয়ার লেভেলে অপারেট করতে পারবো এবং যে অ্যাভারেজ প্রাইস পার মিনিট বলে সেটাকে আরও অনেক লো লেভেলে নিয়ে আসতে পারবো। ইভেন এই এশিয়ান যে রিজনটা আছে তার মধ্যে উই ক্যান বি দ্য লোয়েস্ট, বাট সেটাতেও আমাদের যেটা লক্ষ্য রাখতে হবে যাতে আমরা কোয়ালিটি সার্ভিস দিতে পারি ওই রেঞ্জে আমাদের কস্টটাকে বা প্রাইসটাকে রেখে। অর্থকথা, বাংলাদেশের প্রাচীনতম সর্বাধিক প্রচারিত ও সবচেয়ে প্রভাবশালী অর্থনীতির কাগজ অর্থকথা। বাংলাদেশের অর্থনৈতিক সাংবাদিকতার পথিকৃৎ সৈয়দ রানা মুস্তফী সম্পাদিত অর্থকথা। অর্থকথা, দ্য ন্যাশনাল বিজনেস ম্যাগাজিন অফ বাংলাদেশ। অর্থকথা, বাংলাদেশের প্রাচীনতম সর্বাধিক প্রচারিত ও সবচেয়ে প্রভাবশালী অর্থনীতির কাগজ অর্থকথা। বাংলাদেশের অর্থনৈতিক সাংবাদিকতার পথিকৃৎ সৈয়দ রানা মুস্তফী সম্পাদিত অর্থকথা। অর্থকথা, দ্য ন্যাশনাল বিজনেস ম্যাগাজিন অফ বাংলাদেশ। মোবাইল টেলিফোন কোম্পানিগুলির বা বাংলাদেশের ওয়ার্কফোর্সের মধ্যে একটা
ভ্যালু এডিশন করেছে। Absolutely. মানুষ যে বেতন কাঠামোতে কাজ করত, জি। যে জীবন যাপন করত, জি তা থেকে মানুষ মুক্তি পেয়েছে। একটা 2.5 লাখ বা তার কিছু বেশি একটা ওয়ার্কফোর্স, জি। অনেক বেশি একটা চমৎকার জীবন যাপন করছে আপনাদের এই কোম্পানিগুলির কারণে বা এই কোম্পানিগুলি অপারেট করাতে। জি এই সেক্টরটাকে, এমপ্লয়মেন্ট জেনারেশনকে আরো বাড়ানো যায় কিভাবে? জি ডেফিনেটলি আপনি জানেন এখন পর্যন্ত আমাদের সাথে কিন্তু আরো অনেক সাপ্লায়ার্স ভেন্ডার্সরা কানেক্টেড আছে। আমাদের যেভাবে র্যাপিড গ্রোথ হয়েছে তার সাথে আমাদের যে সাপ্লায়ার্স এবং ভেন্ডার্স আছে তাদেরও ক্যাপাসিটি কিন্তু গ্রো করতে হয়েছে এবং তাদেরকেও ডেভেলপ করতে হচ্ছে। তো তাতে এটা একটা চ্যালেঞ্জিং একটা সিচুয়েশন ফর এভরিবডি, কিন্তু আমি দেখছি যে এখানে একটা সিনার্জি ক্রিয়েট করা হয়েছে যাতে করে টোটাল টেলিকম সেক্টরকে সাপোর্ট দেওয়ার জন্য যা যা ইনিশিয়েটিভ দরকার তার একটা ডেভেলপমেন্ট হচ্ছে মার্কেটে। এবং এমপ্লয়মেন্টের যে কথাটা বললেন, আমি যদি গ্রামীণ ফোনের কথা বলি, আমরা কিন্তু এখন 5,000 প্রফেশনালকে এমপ্লয় করেছি গ্রামীণ ফোনে। তাছাড়াও আমাদের সাথে ডাইরেক্টলি 100,000 আরও ভেন্ডার্স আছে, আমাদের স্ক্র্যাচ কার্ড রিটেলার্স এবং আমাদের যে অন্যান্য ভেন্ডার্স আছে সাপ্লাই দিচ্ছে, এগুলো ডাইরেক্টলি কিন্তু গ্রামীণ ফোনের আন্ডারে কাজ করছে এবং ইনডাইরেক্টলি তো আরও অনেক সাপোর্ট হচ্ছে এবং লাইভলিহুড হচ্ছে। সো আমার মনে হয় যে ফিউচারেও এই টেলিকম মার্কেট যত গ্রো করবে এটা কিন্তু আরও বেশি করে ড্রিল ডাউন করবে টু দ্য আদার লেভেলস অফ দ্য মার্কেট। লো ইনকাম জেনারেশনের যে লেভেলটা আছে সেখানেও এটা পেনিট্রেট করবে এবং তাতে করে আমরা অনেক অনেক বেশি লাইভলিহুড বাড়াতে পারবো এবং ইনকাম জেনারেশন যেটা বলে সেটা অনেক বেশি ডেভেলপ হতে পারবে। স্ট্যান্ডার্ড অফ লাইফ, অ্যাবসলিউটলি স্ট্যান্ডার্ড অফ লাইফ কোয়ালিটি অনেক বেশি এনহ্যান্স করবে। রুবাবা, আপনাদের খুব জনপ্রিয় একটা প্রোডাক্ট গ্রামীণ ফোনের ডিজুস, এটা বাংলাদেশের ইয়াং ক্রাউডকে খুবই নাড়া দিয়েছে, খুব আলোড়ন সৃষ্টিকারী একটা প্রজেক্ট। কিন্তু এটাতে কিছু কিছু অভিভাবক বা একটা বেশ ভালো সংখ্যক অভিভাবকের আশঙ্কা যে ছেলে মেয়েদের বেশ পড়াশোনার সময় নষ্ট হচ্ছে, তাদেরকে বেশি মোবাইল ওরিয়েন্টেড করে ফেলেছে রাদার দ্যান ফ্যামিলি ওরিয়েন্টেড অর এডুকেশন ওরিয়েন্টেড, বা কিছু কিছু ক্ষেত্রে হয়তো কিছু ইমমরাল বিষয় আশয় এর মধ্যে থাকতে পারে। আপনারা কিভাবে দেখেন বিষয়টাকে? প্রথমত আমরা ডিজুস যখন লঞ্চ করি 2005-এর এপ্রিলে, তখন কিন্তু আমাদের মেইন যে অবজেক্টিভটা ছিল সেটা হলো আমাদের দেশের যে 40% পপুলেশন আছে, যেটা হলো ইউথ পপুলেশন, যেটাকে আমরা বলি 14 থেকে 28 বছরের মধ্যে, এবং কোর যেটা সেটা হলো 19 থেকে 24 বছরের মধ্যে। তাদেরকে কিন্তু ফোকাস করে কিছু করা হয়নি আমাদের দেশে ওইভাবে, ফ্রম প্রাইভেট সেক্টর বা পাবলিক সেক্টর যদি বলি। এবং আমরা চেয়েছি যে অ্যাজ এ টেলিকম অপারেটর অ্যান্ড অ্যাজ এ লিডিং অপারেটর আমরা এই ইউথ কমিউনিটিটাকে কীভাবে হেল্প করতে পারি, কীভাবে ওদেরকে আরও বেশি ডেভেলপ করতে পারি। এই জন্য কিন্তু এই ব্র্যান্ডটাকে আমরা বলে থাকি একটা লাইফস্টাইল ব্র্যান্ড। আচ্ছা, অর্থাৎ এটা শুধু যে মোবাইল কমিউনিকেশন দিচ্ছে তা না, এর সাথে তার যে এন্টারটেইনমেন্ট আছে, এডুকেশন আছে, তারা যেভাবে কন্ট্রিবিউট করতে পারে টু দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি, সেগুলোর দিকে কিন্তু আমরা ডেফিনেটলি ফোকাস দিয়েছি। কিছু আপনি যেটা বললেন কিছু কমপ্লেন আছে, আপনি যদি দেখেন ইউ আর আ প্যারেন্ট, আপনার বাচ্চা আছে হয়তো ওই সেম এজ গ্রুপে আছে, ডু ইউ থিঙ্ক লাইক? ইউ ডোন্ট। ইয়োর ডিম্যান্ড, ইয়োর নিড ইজ টোটালি ডিফারেন্ট। এবং সেজন্য গ্রামীণ ফোন থেকে আমরা চেয়েছি যে এই যে ওদের যে ডিফারেন্ট একটা ডিম্যান্ড আছে, একটা নিড আছে, এবং এটা কিন্তু একটা গ্লোবাল একটা ফিনোমিনন এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড। আপনি যদি দেখেন ইউথ যে কমিউনিটিটা আছে তারা কিন্তু একই রকম চিন্তা করছে, তারা আরো অনেক বেশি অ্যাগ্রেসিভ দ্যান আস। তারা কিন্তু চায় যে ওরা যাতে কিছু একটা করতে পারে ওদের দেশের জন্য, কিন্তু ওদের ওই প্ল্যাটফর্মটা দেওয়া হচ্ছে না, সো দ্যাট দে ক্যান ডু সামথিং ফর দেয়ার কান্ট্রি। এবং এই ডিজুসের মাধ্যমে শুধু যে আমরা কমিউনিকেশন দিয়েছি তা না, আমি যেটা বলেছি এটা একটা লাইফস্টাইল ব্র্যান্ড। আমরা মিউজিক ট্যালেন্ট সার্চ করছি। ইটস ভেরি ইম্পর্টেন্ট ইউথরা অন্য কিছুতে এনগেজ না হয়, এরকম যদি ওদের এক্সট্রা কারিকুলাম যে অ্যাক্টিভিটিস আছে সেগুলোতে এনগেজ হয়, ডেফিনেটলি এটা একটা ভ্যালু অ্যাডিশন টু দেয়ার ওভারঅল লাইফস্টাইল। প্রজেক্ট ডি ইউথ বলে একটা প্রোগ্রাম লঞ্চ করেছি প্রজেক্ট বাংলাদেশের সাথে। এটা একটা জয়েন্ট একটা কোলাবোরেশনে করেছি। তাতে আমরা কি করছি, আমরা কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে কিছু গ্রুপকে সিলেক্ট করা হচ্ছে, স্টুডেন্টস ওরা, এবং তারা বিভিন্ন আইডিয়া নিয়ে আসবে যে কিভাবে ওরা আমাদের দেশে কন্ট্রিবিউট করতে পারে, কমিউনিটি সার্ভিসেস করতে পারে। ডিফারেন্ট আইডিয়াস নিয়ে আসবে। কেউ হয়তো বলবে আমি এখানে একটা হসপিটাল করতে চাই, কেউ হয়তো বলবে আমি ক্লিন দ্য সিটি একটা ক্যাম্পেইন রান করতে চাই। সো এগুলা কি করছে, ইউথকে কিন্তু আরও বেশি প্রগ্রেসিভ এবং আরও বেশি ডেভেলপমেন্ট রিলেটেড অ্যাক্টিভিটিসে আরও এনগেজ করছে। সো আমি দৃঢ় বিশ্বাস করি যে ডিজুস ব্র্যান্ডটা ইউথের জন্য ডেফিনেটলি একটা লাইফস্টাইল ব্র্যান্ড, যা তাদেরকে আরও অনেক বেশি ফিউচারে যাতে ভালোভাবে
তাদের লাইফস্টাইলটা নিয়ে যেতে পারে এবং তাদের লাইফস্টাইলকে আরও এনহ্যান্স করতে পারে, তার জন্য একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করে দিচ্ছে। ফ্রম মিউজিক টু এডুকেশন, আপনি জানেন ব্রিটিশ কাউন্সিলের সাথে আমাদের স্ট্র্যাটেজিক পার্টনারশিপ আছে এবং তার থ্রুতে কিন্তু আমরা ক্যারিয়ার উইক লঞ্চ করেছি, যেখানে স্টুডেন্টদেরকে আমরা অপরচুনিটি দিচ্ছি ইউকেতে পড়াশোনা করার। আমরা স্কলারশিপসও দিচ্ছি ভোকেশনাল ট্রেনিংয়ের জন্য এবং অন্যান্য সেক্টরে স্কলারশিপ দেওয়া হচ্ছে। সরকার কি করলে গ্রামীণ ফোনের সহ অন্যান্য সকল অপারেটরের যে মোবাইল বিপ্লব তা আরো বিস্তৃত হয়? প্লিজ টেল আস। আমি মনে করি যে এই সেক্টরে যদি আরও ডেভেলপমেন্ট আমরা করতে চাই, তাহলে সরকারের পক্ষ হতে যেসব ফরেন ইনভেস্টার্সরা এখানে ইন্টারেস্ট শো করছে সেগুলোকে সিকিউর করা উচিত এবং আমাদের উপর যে ট্যাক্স ব্যারিয়ার্সগুলো আছে সেগুলোর উপর খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে এবং সেগুলো যদি এক্সামশন দেওয়া যায় তাহলে ডেফিনেটলি আমাদের আরও অনেক বেশি অপরচুনিটি হবে টু পেনিট্রেট ইনটু দিস মার্কেট। তাছাড়াও আমাদের যেসব ইকুইপমেন্টস আমাদের ইম্পোর্ট করে আসতে হয় তার উপরও কিন্তু অনেক হাই ডিউটি আছে বা ট্যাক্সেশন আছে। আমরা যদি এরকম একটা এরিয়া বা একটা সেক্টর গ্রো করতে পারি যেখানে আমরা লোকাল অ্যাসেম্বলি করতে পারি, আমাদের যেরকম বেস স্টেশনস আছে, ডিফারেন্ট ইকুইপমেন্টস যেগুলো লাগে, ধরেন ইভেন স্ক্র্যাচ কার্ডস যেগুলো আমরা বাইরে থেকে ইম্পোর্ট করে আনছি, ওগুলো যদি আমরা এখানেই লোকালি ম্যানুফ্যাকচার করতে পারি, তাতে একে তো আমাদের দেশের এই সেক্টরে গ্রোথ হবে, ডেভেলপমেন্ট হবে, আমাদের মানুষরাই তাতে উপকৃত হবে, কারণ যারা এন্টারপ্রেনার এরা এটা সেট আপ করবে তারাই এটার লাভটা ভোগ করবে। তাছাড়াও আমাদের জন্য কিন্তু অনেক বেশি কস্ট এফিসিয়েন্সি আমরা আনতে পারবো এবং আমরা যে টোটাল যে ভ্যালু চেইনে যা যা এখানে রিলেটেড আছে সেখানে আরও অনেক বেশি গ্রোথ আনতে পারবো যদি এই ধরনের ইনিশিয়েটিভ নিয়ে থাকে গভর্নমেন্ট। হোয়াট ইজ ইওর সিক্রেট অফ সাকসেস? আসলে সাকসেসের সিক্রেট বলতে এটা হচ্ছে আপনার ওভারঅল আই ফিল ইটস ইউর মাইন্ডসেট। আপনি যদি একটা ব্যারিয়ারকে ব্যারিয়ার হিসাবে দেখেন, আপনার গ্রোথকে এটা ব্লক করছে হিসেবে দেখেন, তাহলে আপনার মাইন্ডেও কিন্তু এই ব্লকেজটা আসবে। আপনার যেটা চিন্তা করতে হবে যে যদি কোনো ব্যারিয়ার থাকে, হার্ডল থাকে, দ্যাট ইজ অ্যান অপরচুনিটি ফর ইউ টু ওভারকাম, এবং সেভাবেই কিন্তু আপনার সামনে এগোতে হবে। কঠিন পরিশ্রম আর কিছুটা থিওরিটিক্যাল, কোনটা আপনাকে বেশি করতে হয়? আই থিঙ্ক বেসিক্যালি আই মিন স্ট্র্যাটেজিস্ট হিসেবে বেশি কাজ করতে হয় নাকি পরিশ্রমী মানুষ হিসেবে বেশি কাজ করতে হয় আপনাকে, নাকি বোথ? ইটস আ কম্বিনেশন অফ বোথ। বোথ। স্ট্র্যাটেজিক ডিরেকশন ডেফিনেটলি থাকা উচিত, আপনার একটা টোটাল হলিস্টিক একটা অ্যাপ্রোচ থাকা উচিত আপনার কাজে, যাতে আপনি বুঝতে পারেন যে আমি যা করছি তার ইম্প্যাক্টটা কোথায় কোথায় হচ্ছে, কোন কোন অ্যাসপেক্টে এটার ইম্প্যাক্টটা হবে, পজিটিভ বা নেগেটিভ। সো স্ট্র্যাটেজিক ডিরেকশন ইজ ডেফিনেটলি ভেরি ইম্পর্টেন্ট। অন টপ অফ দ্যাট হার্ড ওয়ার্ক, ডেডিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং এই মার্কেট যেভাবে র্যাপিডলি চেঞ্জ হচ্ছে, আপনার মাইন্ডসেটে ওভাবে থাকতে হবে যে এটা কনস্ট্যান্টলি আমার রিনিউয়াল করতে হবে, মানে নিজেকে ওই অনুযায়ী তৈরি রাখতে হবে, তৈরি করতে হবে। ইউ হ্যাভ টু ড্রাইভ চেঞ্জ, ইউ হ্যাভ টু অ্যাডাপ্ট টু চেঞ্জ, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট ইউ উইল সি দ্যাট ইউর অলসো মুভিং উইথ দ্য পেস অফ দ্য মার্কেট। কারণ আমাদের মার্কেট চেঞ্জ হচ্ছে, কাস্টমারের নিড চেঞ্জ হচ্ছে, তো তার সাথে আপনারও যেসব ইনিশিয়েটিভ আপনি নিচ্ছেন এবং আমরা যেসব কাজ করছি এখন টেলিকম সেক্টরে, সেগুলোও চেঞ্জ করতে হবে টু অ্যাডাপ্ট টু দোজ চেঞ্জেস অ্যান্ড প্রোভাইড বেটার কোয়ালিটি সার্ভিস। এদেশের মেয়েদের ব্যাপারে আপনার ছোট্ট পরামর্শ কি? তারা কিভাবে আপনার মতো হতে পারে? জি, আসলে আমার মতো এবং আমার থেকে আরও অনেক বেটার ক্যাপাবিলিটি সম্পন্ন অনেক মহিলা এখনও আছেন যারা হয়তো এখনও ওইভাবে লাইমলাইটে আসতে পারেনি। তো তাদেরকে আসলে আমাদের দরকার আরও বেটার প্ল্যাটফর্ম দেওয়ার, যাতে করে ওনারা আরও এগিয়ে আসতে পারে। এবং আমি মেয়েদেরকে যেটা বলবো যে টু বিলিভ ইন ইয়োর সেলফ, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যখন কোনো জায়গায় আমরা যাচ্ছি, কোনো ইন্টারভিউতে যাচ্ছি, ডোন্ট থিঙ্ক অফ ইয়োর সেলফ অ্যাজ এ ম্যান অর এ ওমেন। As a person, you have to deal with it. You have to also understand your surroundings. It's very important. আপনি কোন এনভায়রনমেন্টে আছেন, কিভাবে নিজেকে পোর্ট্রে করতে হবে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। এবং মহিলা হিসাবে ইটস ট্রু, এটা একটা গ্লোবাল ট্রুথ আপনি বলতে পারেন, যে ওয়ার্ল্ড ওয়াইড যে ওদেরকে আরেকটু এক্সট্রা এফোর্ট দিতে হয়। অ্যান্ড দ্যাটস ট্রু, ইফ ইউ ডু দ্যাট দেন পিপল উইল ডেফিনেটলি লুক ইন টু ইয়োর কম্পিটেন্সিজ রাদার দ্যান দ্য ফ্যাক্ট দ্যাট ইউর এ ওমেন। সো ইটস ইম্পর্টেন্ট যে মহিলারা এই নিজের উপর বিশ্বাসটা রাখে, এবং ইটস পসিবল ডেফিনেটলি। আপনি যদি ফ্যামিলি মেনটেন করতে চান এবং ক্যারিয়ার গ্রোথ করতে চান, ইউ হ্যাভ টু ড্র আপ দ্য ব্যালেন্স, এবং সেখানে প্রায়োরিটাইজ ভাবে আপনাকে সব কিছু সেট করতে হবে। এবং প্রায়োরিটি অনুযায়ী যদি আপনি দেখেন যে না, দিস ইজ হোয়াট আই ওয়ান্ট, আপনার একটা গোল করতে হবে, একটা ডিরেকশন সেট করতে হবে, এবং সেই দিকে আপনার পার্সু করতে হবে। ফ্যামিলি অ্যান্ড ক্যারিয়ার কতটুকু ক্ল্যাশ করে, কতটুকু সাপ্লিমেন্ট করে? আমি ফ্র্যাঙ্কলি বিলিভ করি যে ব্যালেন্স বলি আমরা, ওটা আসলে নাই। কোনো না কোনো দিকে কিন্তু ওয়েটটা একটু বেশি পড়ে, পার্শিয়ালিটি থাকে। জি জি থাকে। তো
তো আমার মনে হয় যে এখানে ক্ল্যাশেস তো থাকে, যেরকম অনেক সোশ্যাল ইনভিটেশন আছে যেখানে আমি যেতে পারি না, কারণ আমার এখানে অফিসিয়াল হয়তো জরুরি কোনো কাজ আছে, কোনো ওয়ার্কশপ আছে, বা ওয়ার্ক ওরিয়েন্টেড কোনো একটা হয়তো ইনভিটেশন আছে। এটার মাধ্যমে যেটা হচ্ছে, আমি আমার ক্যারিয়ারও গ্রো করতে পারছি এবং একটা আমি কোম্পানিতে আমার কন্ট্রিবিউশন করতে পারছি। অ্যান্ড অন টপ অফ দ্যাট আমার ফ্যামিলিতে আমি কন্ট্রিবিউট করতে পারছি। আর আমার সাথে অন্যান্য যারা ফ্যামিলি মেম্বার্স আছে তারা দে হ্যাভ বিন ভেরি আন্ডারস্ট্যান্ডিং। ডেফিনেটলি কিছু জায়গা আছে যেখানে ক্ল্যাশেস হয়, যেখানে ইউ হ্যাভ টু সে নো। কিছুটা তো আপনার ওই ধরনের প্রায়োরিটি সেট করতে হবে। ক্লান্তি লাগে না এই ননস্টপ কাজ করতে করতে? অ্যাকচুয়ালি ওয়েন ইউ এনজয় ইউর ওয়ার্ক তখন কিন্তু অতটা টায়ার্ড লাগে না। ডেফিনেটলি আমরা এখন ধরেন 8 to 8, 8 to 9 এরকম কিন্তু কাজ করতে হয় অলমোস্ট 5 days a week অলমোস্ট। সো এখানে ধরেন নর্মাল যে কাজ আছে আমাদের কর্পোরেটে যেটা হয় না, অনেক মিটিংস আপনার অ্যাটেন্ড করতে হয়, ওয়ার্কশপ করতে হয়, তাছাড়াও অন্যান্য যে ফিউচার ওরিয়েন্টেড অনেক কিছু করতে হয়। তাছাড়া আমি যেটা পার্সোনালি করি, আই অলওয়েজ ট্রাই টু লার্ন সামথিং এভরিডে। তো সেটার জন্য অফ অ্যান্ড অন কিছু ধরেন ইন্টারনেট সার্চ করা, নতুন টেকনোলজি কি আসছে, কি হচ্ছে ওভারঅল মার্কেটে, এগুলা জিনিস নিয়ে একটু পড়াশোনা করা ডেফিনেটলি খুব জরুরি। ছুটি পান? সেটা ছুটি, জি আমাদের তো কিছু সেট আছে, কিছু সেগুলো অ্যাভেল করতে পারেন আপনি? নট ফুললি অ্যাভেল করা হয় না, বাট একটা টাইম আমি রেখে দিই যে আমার ফ্যামিলির সাথে আমরা ভ্যাকেশনে যাই, দেশে হোক বিদেশে হোক, যাতে একটা কোয়ালিটি টাইম আমি স্পেন্ড করতে পারি উইথ মাই ফ্যামিলি মেম্বার্স। অর্থকথা, বাংলাদেশের প্রাচীনতম সর্বাধিক প্রচারিত ও সবচেয়ে প্রভাবশালী অর্থনীতি অর্থকথা। বাংলাদেশের অর্থনৈতিক সাংবাদিকতার পথিকৃৎ সৈয়দ রানা মুস্তফি সম্পাদিত অর্থকথা। অর্থকথা, দ্য ন্যাশনাল বিজনেস ম্যাগাজিন অফ বাংলাদেশ। অর্থকথা, বাংলাদেশের প্রাচীনতম সর্বাধিক প্রচারিত ও সবচেয়ে প্রভাবশালী অর্থনীতির কাগজ অর্থকথা। বাংলাদেশের অর্থনৈতিক সাংবাদিকতার পথিকৃৎ সৈয়দ রানা মুস্তফি সম্পাদিত অর্থকথা। অর্থকথা, দ্য ন্যাশনাল বিজনেস ম্যাগাজিন অফ বাংলাদেশ। সবচেয়ে প্রিয় অভ্যাস কি আপনার? এখন তো আসলে কাজে অনেকখানি টাইম চলে যায়। অনেক হবিজ ছিল এককালে, আমি নাচ করতাম, গান করতাম, পেইন্টিং করতাম এগুলো, এবং স্পোর্টসেও অ্যাক্টিভ ছিলাম। এখনও চেষ্টা করি স্পোর্টসে অ্যাক্টিভ থাকার। কি ধরনের স্পোর্টস? ব্যাডমিন্টন, তারপরে ধরেন কখনো খেলতে যান? জি, এখনো ধরেন আমাদের যখন ইন্টারনাল কম্পিটিশন হয় কোম্পানির মধ্যে, আমাদের অনেক এরকম ইউ বিকাম চ্যাম্পিয়ন হয়েছি ভেরি গুড ইনফো। জি, তো এটাই। আর তাছাড়া গানে আমার খুব ইন্টারেস্ট আছে। হ্যাঁ, সেটা আপনার রিংটোনস গুলি শুনলে বোঝা যায়, প্রায় ইউ কিপ অন চেঞ্জিং দোজ। জি জি, এখন মনে হয় ছায়া বোসের একটা বাজছে। জি জি, এবং খুবই রেয়ার, এটা খুব কম লোক জানে যে উনি গজলে এত ভালো করেছেন, ঠুমরিতে এত ভালো করেছেন। জি জি। তো ওই ক্লাসিক্যাল গানে বা গজলে এসব দিকে ইন্টারেস্ট আছে। তো আমি চেষ্টা করছি আবার ফোকাস দেওয়ার মিউজিকে। আমার বাচ্চাকেও চাচ্ছি ওইদিকে একটু ফোকাস দেওয়াতে। জি, ও কি গানের ভক্ত হয়েছে? ও গানেও মোটামুটি ইন্টারেস্ট আছে। আমাদের ফ্যামিলি মোটামুটি গান ওরিয়েন্টেড, যার জন্য মনে হয় ওটাও একটু আছে ওর মধ্যে। উপমহাদেশের নজরুল সঙ্গীত সম্রাজ্ঞী ফিরোজা বেগম আপনার ফুফু, রাইট? জি 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 জি। গ্ল্যামার কি আপনার ক্যারিয়ারকে সব সময় খুব বেশি হেল্প করেছে? গ্ল্যামারটা কিন্তু খুব আউটার একটা শেল, হ্যাঁ, আর এটা সাস্টেন, জি জি জি, এটা সাস্টেন করাও কিন্তু ইট ডিপেন্ডস আপনি কি ধরনের সর্ট অফ নিজেকে ডেভেলপ করছেন, কি ধরনের কন্ট্রিবিউশন করছেন টু দ্য কান্ট্রি, টু দ্য কোম্পানি দ্যাট ইউ আর ওয়ার্কিং ইন। সো গ্ল্যামার জিনিসটা আমার জন্য অত ইম্পর্টেন্ট না। কিছু ক্ষেত্রে ডেফিনেটলি যদি আমি বলি যে গুড পার্সোনালিটিটা ডেফিনেটলি খুব ইম্পর্টেন্ট, এবং যখন আপনি একটা লিডারশিপ পজিশনে যাবেন তখন যে ক্যারিজম্যাটিক আমরা যে পার্সোনালিটিটা বলি, হ্যাঁ, সেটার একটা দরকার আছে টু বি এবল টু মোটিভেট পিপল অ্যারাউন্ড ইউ, এবং সেটা ছেলে হোক মেয়ে হোক দুজনের ক্ষেত্রে এটা প্রযোজ্য। এবং তার সাথে আমি যেটা সবসময় বলি যে আপনার শুধু যদি লুকস থাকে, পার্সোনালিটি থাকে তাহলেই হবে না, তার সাথে ডেফিনেটলি আপনার কম্পিটেন্সির একটা যোগ আসতে হবে, এবং তাতেই একটা কিন্তু ফুল একটা ভ্যালু অ্যাডিশন পার্সোনালিটি গড়ে ওঠে। জি জি। আপনার স্বপ্ন কি? কোথায় দেখতে চান আগামীতে নিজেকে? আমি চেষ্টা করব যতটা পারি আমার যে এক্সপিরিয়েন্স আছে তার দরুন কন্ট্রিবিউট করতে। আমি যেখানেই কাজ করি না কেন আমি যাতে আমার দেশের জন্য কিছু কন্ট্রিবিউট করতে পারি,
এবং আমার মাধ্যমে যদি অন্যান্য মহিলারা অনুপ্রাণিত হয় তাহলে ডেফিনেটলি এটা আমার জন্য একটা বিগ অ্যাচিভমেন্ট। আমি চেষ্টা করব ওনাদেরকেও যাতে আমরা প্ল্যাটফর্ম দিতে পারি, আরও বেশি অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারি, এটা আমার একটা ভিশন আছে। তাছাড়াও নিজের যে কোয়ালিটিস আছে সেগুলা কতভাবে আমি এক্সেল করতে পারি, এনহ্যান্স করতে পারি, এদিকে আমার আসলে ফোকাস, এবং তার মাধ্যমে আমি যেভাবে কন্ট্রিবিউট করতে পারবো I believe I can take up more challenges and responsibilities, এবং সেটাই আমার মেইন ভিশন। প্রিয় দর্শক, ইন্টারন্যাশনাল বিজনেস টক শো মানি টকে আমরা এতক্ষণ কথা বললাম বাংলাদেশের সবচেয়ে বড় মোবাইল ফোন অপারেটর গ্রামীণ ফোনের রুবাবা দৌলাম। তার তথ্য, তত্ত্ব, স্বপ্ন, আকাঙ্ক্ষা, ব্যস্ততা, অবসর, প্রিয় অপ্রিয় অনেক বিষয় নিয়ে আমরা কথা বলবার চেষ্টা করেছি আজকের এই অনুষ্ঠানে। আশা করি এই অনুষ্ঠানটি আপনাদের ভালো লাগবে। রুবাবা, মানি টকে আমার আজকের অতিথি হিসেবে কথা বলবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।